সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই করোনা পরিস্থিতিতে এবং এই মহামারীতে তোমরা যে যার বাড়িতে সুন্দর সুস্থভাবে নিরাপদে ভালো আছো এবং তোমাদের নিয়মিত পাঠ অভ্যাস চালিয়ে যাচ্ছ। যাই হোক, আমি রতন দাস, আমি জুরানপুর পরিমণ্ডল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা। জুরানপুর অনলাইন স্কুল এবং দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা, সালাম ও ভালোবাসা জানাচ্ছি। আমি ইতিমধ্যে কিছু ক্লাস আপলোড করেছি বাংলা বিষয়ে, নবম শ্রেণীর ক্লাসগুলো আশা করি তোমরা দেখেছো এবং আমি আশা ও বিশ্বাস করি যে তোমাদের ন্যূনতম উপকার হলেও হচ্ছে। যাই হোক, তোমরা রীতিমতো তোমাদের পাঠ অভ্যাস চালিয়ে যাও এবং পরবর্তী পরীক্ষা বা যদি পরীক্ষা হয় পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যাই হোক, আমরা আর কথা না বলি আমি আমার ক্লাসে ফিরে আসতে চাই। আমরা যে বাংলা বিষয়ের প্রথম পত্রে যেসব বিষয়গুলো মানে গদ্য বিষয়ে আলোচনা করেছি, তার মধ্যে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্য কি? সাহিত্যের রূপ ও রীতি মানুষের সামগ্রিক জীবন, মানুষের এখানে দুঃখ, সুখ, হাসি, কান্নার প্রতিচ্ছবি। মানুষ যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ালে তার সবটুকু দেখতে পায়, সব কিছু বুঝতে পারে যে তার চেহারার ভিতরে কী আছে। ঠিক সাহিত্যগুলি এরকম যে মানুষের আজীবন, মানুষের এখানে সমাজ, পরিবার, রাষ্ট্র তথা সমস্ত কিছুর ছবি, চিত্র ওই সাহিত্যের মধ্যে দেখা যায়। আর সাহিত্যগুলো বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। যাই হোক, এখন এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করতে যাবো। তার আগে আলোচনা করতে গিয়ে আমরা একটু জেনে নিই যে এই বিষয়ে সাহিত্য রূপ ও রীতি গল্পটা পাঠ করতে গিয়ে আমরা কি কি শিখতে পারি আর বা শিক্ষক ফলগুলো কি আমরা একটু লিখি, তাহলে বুঝতে পারবো শিক্ষক ফল সমূহ। আমরা প্রথমে জানতে পারবো লেখক পরিচিতি। লেখক পরিচিতি। দ্বিতীয়ত হচ্ছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি। তৃতীয়টি হচ্ছে শব্দার্থ ও টিকা। টিকা। তৃতীয়ত গল্পের তাৎপর্য। গল্পের তাৎপর্য। আমরা ধারাবাহিকভাবে আরো অনেক শিক্ষক বন্ধুগুলো আসতো, আমরা এই চারটেই লিখি এবং আমরা ধারাবাহিকভাবে এই চারটে নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা লিখেছিলাম যে লেখক পরিচিতি অর্থাৎ এই যে হায়াত মাহমুদ একজন বিখ্যাত লোক বাংলা সাহিত্যে। তো এই হায়াত মাহমুদের জীবন সম্পর্কে আমরা সর্বপ্রথমে একটু জেনে নিই। আমরা লিখেছি 1939 সালের 2রা জুলাই তিনি জন্মগ্রহণ করেন। 1939 সালের 2রা জুলাই তিনি জন্মগ্রহণ করেন। এটা ছিল ভারতের পশ্চিমবঙ্গ জেলার ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমান ঢাকা গন্ডারি অঞ্চলে বসবাস শুরু করেছেন। তার পিতার নাম ছিল শামসের আলী এবং মাতার নাম ছিল আমিনা খাতুন। হায়াত মাহমুদ সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে 1956 সালে এসএসসি পাস করেন এবং 1958 সালে তদানীন্তন কায়েদ-ই-আজম জিন্নাহ কলেজ অর্থাৎ বর্তমান যার নাম হচ্ছে সরকারি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যাই হোক, এরপর তিনি কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি বিষয়ে ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করাকালীন তিনি শিক্ষকতা বিষয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি তার বাস্তব জীবনে, তার সাহিত্য জীবনে, তার লেখার জীবনে তিনি অসংখ্য গল্প উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে তিনি কয়েকটা আমি বলি, যদি তোমাদের মনে রাখা আরো ভালো হবে। সেটা হচ্ছে অর্ধশতাধিক, স্বাগত সংলাপ, প্রেম অপ্রেম। স্বাগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছে কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ। কিশোরী জীবনী নজরুল ইসলাম, কিশোরী জীবনী প্রতিবার খেলা নজরুল,
বাঙালি বলিয়া লজ্জা নাই, তার বিখ্যাত গ্রন্থ বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা, কিশোর কিশোর বাংলা, তার বিখ্যাত লেখা কিশোর বাংলা, বাংলা অভিধান, সাহিত্য তাৎপর্য ও অবদানের জন্য তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার তিনি ভূষিত হয়েছেন। আমরা পাঠ, এবার আমরা এটা জেনেছি, আমরা পাঠ পরিচিতি সম্পর্কে একটু জানি। এই পাঠ, এই গল্পটা আসলে পাঠের বিষয়ে কি বলেছে আমরা একটা বইতে দেওয়া আছে, তারপর আমরা একটু আলোচনা করি, তাহলে তোমাদের সুবিধা হবে। যাই হোক, সাহিত্য নানা ধরনের হতে পারে, সাহিত্য নানা ধরনের হতে পারে, অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান, তেমনি বিভিন্ন রকম সৃষ্টিকর্ম নিয়ে সাহিত্য। সুন্দর সুন্দর উদাহরণ, একদম একটা বাগানে বিভিন্ন ধরনের ফুল থাকে, ঠিক সাহিত্যের দিকে। সাহিত্য বলে শুধু একটা বিষয় না, সাহিত্য বলতে বিভিন্ন ধরনের বিভিন্ন লেখার সমন্বয়ে সৃষ্টি হয়েছে সাহিত্য। এখানে সাহিত্য রূপ ও রীতি প্রবন্ধ অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রূপে পরিচয় আছে। এখানে গল্প, নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের জগৎ। আর প্রত্যেকটি কিছু শাখা পোশাক আছে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের, সাহিত্যের এইসব রূপ ও রীতি পরিচয় পাওয়া যায়। কবি, কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি। উপশিরোনামের লেখক প্রত্যেকটি রূপ রীতির চিত্র উপশিরোনামে, অর্থাৎ এখানে গল্প বা নাটক, উপন্যাস, কবিতা, উপশিরোনামে প্রত্যেকটা বিষয় লেখক এখানে এক একটা করে তুলে ধরেছেন। আমরা পরবর্তী আমরা আদর্শ পাঠ্যক্রম করবো, তখন আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তার আগে আমরা একটু কিছু শব্দার্থ এবং টিকা সম্পর্কে জানি, একটু শব্দার্থ টিকা সম্পর্কে একটু জানি। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, আমরা যদি পড়ি তাহলে জানতে পারবো। মেঘনাদ বধ কাব্য, এটা আমরা জানি। মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য, এটা আমরা জানি। মেঘনাদ বধ কাব্য কথা বলি আমরা এখানে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থ এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বা মেঘনাদ বধ কাব্য, এবং তিনি আধুনিক বাংলায় মহাকাব্য রচনা করেছেন। রামায়ণ, রামায়ণ হচ্ছে রামায়ণ, এটা হিন্দু সংস্কৃতির রামের কাহিনীতে এখানে দেওয়া আছে। মহাভারত, অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের রচিত একটা মহাকাব্য, প্রাচীন ভারতে রচিত একটা মহাকাব্য। যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ ভারতে এমন কোনো জিনিস নেই যা ভারতে নেই। লঙ্কাদ্বীপ, সিংহল, বর্তমান যার নাম হচ্ছে শ্রীলঙ্কা, লঙ্কাদ্বীপ। অতুল প্রসাদ সেন, এখানে অতুল প্রসাদ সেন ঢাকায় জন্মগ্রহণ করে 1871 সালে, অতুল প্রসাদ সেন। তারপর আছে এখানে অরূপ রতন, অরূপ রতন হচ্ছে রবীন্দ্রনাথের একটা সাংকেতিক নাটক। অরূপ রতন, অরূপ রতন, অরূপ রতন, এটা রবি ঠাকুরের একটা লেখা নাটকের নাম অরূপ রতন। তারপর H.G. Wells, H.G. Wells, এরা ভারত উপন্যাসিক এবং সাংবাদিক, ঐতিহাসিক, বিজ্ঞানী, কাহিনী, কাব্যশ্রেষ্ঠ, একাঙ্কিনী। এরা একাঙ্কিনী নাটক বলে, একাঙ্কিনী নাটক, তো দৃষ্টান্ত নাটকের একটা করে অঙ্ক থাকে একাঙ্কিনী বলে। তারপর আছে গিরিশচন্দ্র সেন কালাপাহাড়, কালাপাহাড় এক নাটক, কালাপাহাড় একটা ঐতিহাসিক নাটক। কালাপাহাড় একদম এখানে একটা ঐতিহাসিক বলছে যে এক সেনা প্রধান যে হিন্দু বিদ্বেষী ছিল, তাকে নিয়ে এটা এই দুর্ধর্ষ নাটক রচিত হয়েছে। গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাটকের যুগান্তকারী প্রাণপুরুষ। চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতের এক বিখ্যাত নৃপতি, রাজত্বকাল 320 থেকে 333 পর্যন্ত। চন্দ্রগুপ্ত ছিলেন প্রকৃত চন্দ্রশেখর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস জনা, একটা পৌরাণিক নাটকের নাম জনা একটা পৌরাণিক নাটকের নাম জনা। তারপর রজনীকান্ত সেন সিরাজগঞ্জের ভাঙ্গাবাড়ি গ্রামে জন্মগ্রহণ, স্বরচিত কালের কণ্ঠ ছিলেন তিনি। দেশাত্মভাবে বিপুল সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি এই রজনীকান্ত সেন। তারপরে আছে রাজা রামমোহন রায়, আমরা জানি রাজা রামমোহন রায় বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন, এবং তিনি তার হাতে অনেক কিছু সংস্কৃত হয়েছিল বিশেষ হিন্দু সমাজে। সমরেশ বসু আধুনিক বাংলা সাহিত্যের
স্বনামধন্য উপন্যাসিক। দৃশ্য কাব্য, প্রাচীন অলঙ্কার শাস্ত্রের নাটকের দৃশ্য কাব্য বলা হয়ে থাকে। নকশিকাঁথার মাটিতে জসীমউদ্দিনের বিখ্যাত একটা আখ্যান নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের একটা বিখ্যাত নাটক নীল দর্পণ। পৌরাণিক নাটক, ভারতবর্ষের পুরনো কোনো কাহিনীকে অবলম্বন করে যেসব নাটকগুলো রচিত করা হয় তাকে বলা হয় পৌরাণিক নাটক। শাহজাহান, এখানে আরও অনেক আছে, মাধবী কঙ্কন, তারপর বৈষ্ণব কবিতা, প্লট, প্রহসন। প্রহসন সম্পর্কে একটু বলি। প্রহসন 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 এখানে উপন্যাস বা নাটকের রচনাশৈলী অবলম্বনে হাস্যরসাত্মক নাটকগুলোকে বলা হয় প্রহসন। তারপরে সর্বসখা, শ্রী সচন্দ্র দাস, তারপর সংস্কৃত অলঙ্কারবিদ হাসান হাফিজুর রহমান। তারপরে এখানে বলছে শেক্সপিয়ার, ইংরেজি কবি ও নাট্যকার। শ্রাব্য কাহিনী, যে কাব্য পড়েও শোনার জন্য রচিত তাকে তার বিপরীতে বলা হচ্ছে দৃশ্যকাব্য। রামপ্রসাদ সেন, কবি ও সঙ্গীত রচিতা, ভক্তিগীতের জন্য তিনি বিখ্যাত এবং রামপ্রসাদের অক্ষর তিনি শহীদুল্লাহ কায়সার 1971 সালে মৃত্যুর জন্য তিনি শহীদ হন। তারপর হাসান আজিজুল হক, জন্ম 1939 সালে এবং বাংলাদেশের বিখ্যাত কথা শিল্পী হাসান আজিজুল হক। যাই হোক, এরকম আরও অনেক সত্য টিকা আছে, আমরা এক এক করে জানতে পারবো। তো তার আগে আমরা একটু সত্য টিকা পড়েছি, আমরা এবারে আদর্শ পাঠ দেখি। আদর্শ পাঠ কি আছে? আদর্শ পাঠ এখানে বিভিন্ন, যেমন আছে কবিতা, তারপর আছে নাটক আছে, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস আছে, প্রবন্ধ ইত্যাদি। তো আমরা লেখক এখানে এগুলো কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এই বিষয়গুলো এক এক করে তুলে ধরেছেন। আমরা অল্প অল্প করে তুলে ধরবো এবং আমরা জানতে পারবো, তারপরে আমরা মূল অংশে ফিরে আসবো। যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেও, তখন তোমাদের আরও উপকার হবে। কবিতা ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ কথায় কাজে, যেমন যে লোকটা যেমন কথায় তেমন কাজে সেই লোকটা নয়কো বাজে, অর্থাৎ যার কথা শুনে কাজের একটা মিল আছে। যে লোকটা যেমন কথায় তেমন কাজে, কাজের সঙ্গে বাজের একটা মিল আছে। এই যে এরকম ছন্দবদ্ধ কিছু লেখা, কিছু বিষয় যদি মিল থাকে তাহলে সেইগুলিকে বলা হয় কবিতা। অর্থাৎ যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপ আছে, একটা হলো মহাকাব্য আর আছে গীতি কবিতা। মহাকাব্য, গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত স্বরূপ ফল প্রকাশ করেছে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। আমরা একটু আগে লিখেছিলাম মেঘনাদ বধ কাব্য। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহ কোনো কাহিনীকে অবলম্বন, অর্থাৎ মহাকাব্যগুলো তৈরি হয়েছে কোনো যুদ্ধ বিগ্রহকে অবলম্বন করে। মেঘনাদ বধ কাব্য, এখানে রাম সীতা রাবণের কাহিনী আছে। ভারতবর্ষের উপমহাদেশের সর্বপ্রথম দুটি কাহিনী, একটি হলো রামায়ণ, একটি হলো মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়েছে যা নেই ভারতে তা নেই ভারতে। এই ভারতবর্ষে মহাভারত কাব্য যা নেই ভারতের বর্ষে তাও নেই ভারতবর্ষে, যা ঘটেনি তাও নেই মহাভারত। আয়তনে বিশাল, রামায়ণের তুলনায় অনেক ছোট। কাহিনী হল পিতা পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্র বনবাস, তাদের অনুগামী দুজন কনিষ্ঠব্রত লক্ষণ এবং বনবাসে থাকার সময় লঙ্কন দ্বীপের রাজা রাবণ তার বংশধরতার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে এবং রথে চড়ে আকাশপথে উড়িয়ে নিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধার করার জন্য রাম ও রাবণের মধ্যে বিশাল এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। এক কথা মহাকাব্য এই অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তাকে বলা হয় গদ্য না লিখে পদ্য লিখিত হোক। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, গীতি কবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু গান ও কবিতা রচনা করলেও তা সৃষ্টি প্রধান নয়। তিনি বলেছেন যে বক্তার
ভাবোচ্ছ্বাস পরিস্ফুটন হয়, যাহার উদ্দেশ্যেই হচ্ছে গীতি কাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতার মূল কবির অনুভূতি প্রকাশ হয়, সাধারণ দীর্ঘকার হয় না। কিন্তু ক্ষেত্র বিশেষ যদি দীর্ঘকার হয় তাতে অসুবিধা নেই। যদি কবির মনেও পূর্ণ অভিব্যক্তি প্রকাশ পায়, সেখানে থাকে বাংলা সাহিত্যের গীতি কবিতার আদি নিদর্শন, যেমন বৈষ্ণব গীতি কবিতা। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতে হয়, তাহলে এরকম শ্রেণী বিভাজন করা যুক্তিযুক্ত বলে মনে হবে। ভক্তিমূলক, যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্ত। স্বদেশপ্রীতিমূলক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গীতি কবিতা, গান, প্রেমমূলক, আশ্রয়ী কবিতা, শোকগাথা বা শোক আশ্রয় করে যে লিখিত কবিতাও এর সমপর্যায়ে গিয়ে পড়ে। বাংলা সাহিত্যের বিশেষ দুটি ধারা, কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। প্রথম জন আমাদের সাহিত্যের বিদ্রোহী কবি ও দ্বিতীয় জন হচ্ছে পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করে আছে। নজরুলের কবিতার যে দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা পূর্ব বাংলার কাব্য ছিল না। জসিমউদ্দিন নকশিকাতার মাঠ ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেন এবং এক্ষেত্রে অনুসরণ কেউ নেই। সেই জন্য বাংলা সাহিত্যের দুইজন উজ্জ্বলতম নক্ষত্র, সেটা কাজী নজরুল ইসলাম এবং অন্যদিকে আছে জসিমউদ্দিন। নাটক, নাটক এরকম বিষয়ে অনেক নাটক বিষয় তিনি বলেছেন যে বিশ্ব সাহিত্যের নাটক সর্বাপেক্ষা প্রাচীন। তার মনে রাখা দরকার যে নাটক পুস্তক আকার মুদ্রিত হয় তখন ছাপাখানা ছিল না, ঘরে ঘরে পাঠিত হতো না, নাটক অভিনীত নাটক তখন অভিনীত হতো, নাটক লিখিত হতো না। নাটকের লক্ষ্য পাঠক না, লক্ষ্য হল দর্শক সমাজ। কারণ নাটকের সাহিত্যের সকল শাখার ভিতরে নাটক একমাত্র সরাসরি সমাজকে এবং পাঠ্যপুস্তক প্রভাবিত করতে পারে এবং চায় এবং সক্ষম হয়েছে। সংস্কৃত অলঙ্কারবিদ নাট্য সাহিত্যিকরা কাব্য সাহিত্যের মধ্যে গণ্য। প্রাচীনকালে সেই রকম প্রথা ছিল, কিন্তু যেমন শেক্সপিয়ার তার সকল নাটক কবিতা রচনা করেছেন। প্রকৃত অলঙ্কারবিদ মাত্র দুই ধরনের, একটা হচ্ছে দৃশ্যকল্প, একটা শ্রাব্য কাব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য, যেহেতু নাটকের অভিনয় মানুষের দর্শন করানো সম্ভব না হলে নাট্যরূপ উদ্দেশ্য ব্যর্থ হয়। কিন্তু নাটকের অনেক ভিন্ন প্রকারভেদ দেওয়া আছে এবং 5টি অঙ্কে ভাগ করা হয়েছে: প্রারম্ভ, প্রবাহ, তারপরে উৎকর্ষ, তারপরে গ্রন্থিমোচন, তারপর ঘোষণা হয়। কাহিনীর বিষয়ে পরিতৃপ্তি দিকে বিচার করলে নাটকের ট্র্যাজেডি, কমেডি, প্রহসন এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। ট্র্যাজেডি সর্বাপেক্ষা গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে দুটি অংশ ক্রিয়াশীল থাকে। একটা প্লট অর্থাৎ নাটকের রক্ষণ ভাগ, আর একটা আছে সংলাপ, চিন্তা বা জীবনাদর্শ প্রস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছু সমন্বয়ে সুর সঙ্গীত। গ্রিক দার্শনিক ও সাহিত্যের অ্যারিস্টটল বলতে চেয়েছেন রঙ্গমঞ্চে নায়ক নায়কের জীবন কাহিনীর দৃশ্যের পরস্পর উপস্থাপনের মধ্যে যে নাটক দর্শকের হৃদয় ভয় করুণ প্রশমিত করে, মনে করুণ রসের সৃষ্টি করে বা আবেশ সৃষ্টি করে, এরকম ধরনকে বলা হয় ট্র্যাজেডি। কমেডি বিষয়ক অ্যারিস্টটলের বক্তব্য এরকম ছিল যে মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন না করে, ব্যথা না দিয়ে হাস্য রসের সৃষ্টি করে, তাই আছে কমেডি উপযোগ্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের উদ্দেশ্যের সঙ্গে উপায়ের কথার সঙ্গে কাজের অসঙ্গতি। কমেডি আমাদের মানবসুলভ ত্রুটি বিচ্ছুতি নির্বধিত পরিমাণ প্রদর্শন করে অসফল দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদের সুস্থ স্বাভাবিক করে তোলে। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নাটক বহু আলোচিত হয়েছে, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, আবার ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতিরেকও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত্রনাট্য, উপন্যাস নাট্য, সংস্কৃতি নাটক, সমস্যাগত নাটক, একাঙ্কিনী নাটক। আমি বলেছিলাম একাঙ্কিনী, যেসব নাটকে একটি অঙ্ক থাকে তাকে একাঙ্কিনী বলে। ট্র্যাজেডি ও কমেডি মোট দাগ এবং দুই বিভাজন তো রয়েছে। বাংলা নাটকের ক্ষেত্রে পুরোপুরি যুগান্তকের প্রতিভা হল মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। বাংলা মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি, প্রহসন ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু মিত্র অভিনীত হন এবং সামাজিক নাটক নিয়ে নীলদর্পণ নাটক রচনা করেন এবং পরবর্তীতে গিরিশচন্দ্র ঘোষ একই সময়ে নাটকের অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনাব
এটা নাটকের নাম। বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেন। এরপর দ্বিজেন্দ্রলাল ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত, শাহজাহান বাঙালি দর্শকের হৃদয় জয় করে নেন। তারপর সাময়িক অমৃতলাল বসু, ক্ষীরপ্রসাদ বিনোদ উল্লেখযোগ্য। তারপরে আবির্ভাব হয় রবীন্দ্রনাথের, তিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকুয়ারী, ডাকঘর, অরূপ রতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কাজ জড়িয়ে রয়েছেন। এছাড়াও তিনি ছোট গল্প, আমরা ছোট গল্প সম্পর্কে একটু বলি আর তারপরে আমরা বলছেন ছোট গল্প কাকে বলে। রবীন্দ্রনাথ ছোট্ট একটা সংজ্ঞার মাধ্যমে ছোট গল্প বুঝিয়েছেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত জাতি, বিস্তৃত রাশি, কোথাও যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু সজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটনা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হইয়া না হইল শেষ। অর্থাৎ ছোট গল্পগুলো এরকম যে শেষ হয়েছে, আমাদের অনেক সময় নাটক দেখতে দিন নাটক শেষ হয়নি, কিন্তু আমরা আমাদের মনে আকাঙ্ক্ষা থেকে যায় যে নাটক শেষ হয়নি, কিন্তু লেখক বা নাট্যকার তার নাটক ওখানে শেষ করে দিচ্ছে। এরকম শেষ হলে মনের মধ্যে অতৃপ্ত থেকে যাবে। যাক, এরকম বিষয় তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন। উপন্যাসের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করেছেন। প্রবন্ধ গদ্যে লেখা এমন রচনা যা পাঠকদেরকে অজ্ঞানদের থেকে পরিতৃপ্ত করে, কোনো সন্দেহ নেই ইত্যাদি বিষয়ে উপন্যাস তিনি লিখেছেন। আমরা এই গল্প যদি আরও বিস্তারিত ভালো জানতে পারবো যদি আমরা এই আদর্শ পাঠে তোমরা যদি এই প্রত্যেকটা কবিতা ও উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ বিষয় তোমরা ওখানে বিস্তারিত লেখা আছে, যখন তোমরা সুন্দরভাবে পড়ো তাহলে তোমরা আরও সুন্দরভাবে উত্তর বুঝতে পারবে এবং উত্তর লিখতে পারবা। বিশেষ সৃজনশীল প্রশ্ন তোমাদের মেধাকে আরও কাজে লাগাতে পারবা। আমি আশা করি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা নিয়মিত দাউদখান অনলাইন স্কুলে প্রবেশ করবে এবং দেখবে আমাদেরকে কমেন্ট করবে এবং যদি কোনো তোমাদের মন্তব্য থাকে তাহলে কমেন্ট করবে। যাই হোক, আমি ক্লাস এই পর্যন্ত শেষ রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং রীতিমতো তোমাদের পাঠ্যাভ্যাস চালিয়ে দেবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।